টিউনিং নয়, ঠিক এরকম একটা দৃশ্য আছে যেটা জাস্ট এটা হয় সংযুক্ত হচ্ছে অথবা বিচ্ছেদ হচ্ছে। ওরা ওয়েস্টার্ন কালচারে ওরা মনে করে যে সংযুক্ত হচ্ছে, আর আমরা সবসময় দেখি যে ধূর এই তো আমরা ছুটে গেলাম। এই প্রসঙ্গে আমাদের উর্দু সাহিত্যে কিন্তু সুফিবাদ যেহেতু আছে, সাহিত্যটা আর ফিলসফি আসলে একই সঙ্গে নড়াচড়া করে, ওখানে আমরা এই জিনিসটা পাই। মির্জা আসাদুল্লাহ খান গালিবের নাম আপনারা হয়তো শুনেছেন, দিল্লির একজন, হি ওয়াজ এ পোয়েট অ্যাকচুয়ালি। তার জীবন খুব মানে বর্ণিল, দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সব কিছু মিলে একটা কমপ্লিট ম্যান। উনি বেঙ্গলও এসছেন। কেন এসছেন শুনলে আপনারা অবাক হবেন, ওনার পেনশনের টাকা সরকার দিচ্ছিল না, সেই জন্য এসেছিলেন। এখানে এসে উনি কয়েকটা কবিতা লিখেছেন। ওনার একটা কবিতা আছে যে জব কুছ নেহি থে তো খুদা থে, যখন কিছুই ছিল না তখন তো ঈশ্বরই ছিল। হাম কাহা থা, হাম খুদা থা, আমি তো তাহলে ঈশ্বরই ছিলাম। ডুবোয়া মুঝকো না হোনে মে, হাম ক্যা হোতা, খুদাই হোতা। এই আমার অস্তিত্বের ভিতরে আমাকে না ডুবালে আমি তো ঈশ্বরই ছিলাম। এই যে একটা অহংকার, আমি লাস্ট ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে ক্লাসিক্যাল মিউজিক আপনাকে অনেক কিছু দিবে, বড় মন দিবে, শোনার মতো কান দিবে, ঘুরে বলি শোনার মতো মন দিবে, বড় বড় কান দিবে, শুনতে খারাপ শোনা দেবে আর কি, বাট কথাটা এরকমই। তো আপনি এরপরে আবার যখন ক্লাসিক্যাল মিউজিক শুনি, যে ক্লাসটা যদি আপনি করেন, সারেগামা শেখার কিছু নয়, একটু বেসিক কিছু জ্ঞান তো লাগে, তাই না? সারে গামা পাধা নিসা, সেগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকেও কিছু অল্প করবো, কিন্তু আপনি ঠিক ডেফিনেশন অফ মিউজিকটা এই ক্লাসে আমি দিতে পারবো না, দেওয়া যায় না, বাট হোয়াট আই ক্যান গিভ ইউ ইজ এ সেন্স অফ মিউজিক। এরপরে আপনি যখন সঙ্গীত শুনবেন তখন মনে হবে যে হ্যাঁ বুঝতেছি না, কিন্তু একটু বেটার অনুভব করছি। বিশ্বাস করেন না, আমাদেরও একই অবস্থা। আমরা যখন কোনো রাগ, যেটা আমি জানি, খুব ভালো করে জানি, কিন্তু যখন রশিদ খানের কণ্ঠে শুনি তখন মনে হয় বুঝতেছি না, তবে বুঝতে পারছি যে জিনিসটা ভালো। এই যে বুঝতে পারছি, এই দিস ইজ কল্ড অ্যাপ্রিসিয়েশন। এটা আপনি বাড়াতে পারেন। অনেকে এরকম বলবে যে না দেখেন সঙ্গীত হচ্ছে প্রতিভার বিষয়, এটা আধ্যাত্মিক বিষয়, তাই না? বলবে অনেকে, ওস্তাদরা তো বলেনি, শ্রোতারা বেশি করে, যেটা একটা ব্যাপার আছে ভিতরে। এটা কেন বলে মানুষ, এই বিষয়টা পিসি সরকারের একটা গবেষণা আছে, সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই একটা শুনেছেন জাদু, দেখেছেন আপনারা জানি না, যে পিসি সরকার একটা এরকম আপনাদের মতো অনুষ্ঠান ছিল, একটু দেরি করে আসছে, ঠিক আমি আজকে যেরকম দেরি করে আসছি, এবং এসে বললেন যে আপনার 11:30 সময় আসার কথা, আমরা আধা ঘন্টা ধরে সবাই বসে আছি, কই 11:30 হতে পারে, সময় ঘড়িতে তাকিয়ে দেখলো, তাই 11:30 হতে পারে। শুনেছেন এই দেখেন পিসি সরকার ইন্ডিয়ান মিউজিক নামে একটা বইতে নিজে লিখেছেন, উনি বলে আরো সুন্দর করে বলেছেন, বলে হ্যাঁ 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 এটা আমিও শুনেছি। এর উপরে জাদু কাহিনী বলে একটা বই আছে বাংলায়, ইংরেজিতে এরকম বই নাই, যে কেন জাদুটা হয়, জাদুটা কোথায় হয় আসলে। মানে এখানে জাদুটা জানেন, আপনারা বসে আছেন না, ধরেন আমার ক্লাস ছিল 12টায়, আমাকে একটা মেসেজ করা হয়েছে যে 11:30, আমি খালি উত্তর দিয়েছি ঘাট জাদু, উনি ভ্যানিশ। তারপরে আমি আসতে যে আমার মেয়ের সাথে যেহেতু ট্যাগ ছিল প্রোগ্রাম, এই প্রোগ্রাম আর আগাতে পারিনি, ওকে না আমাকে নামিয়ে দিয়ে ওকে ইউনিভার্সিটি নামাতে, আসতে পারে না কারণ ওর ক্লাস শুরু হয়েছে। সো দিস আর ট্যাগ প্রোগ্রামস, চাইলেও আমি আধা ঘন্টা আগাতে পারছি না। কিন্তু এসে আমি দেখলাম যে আপনারা তো আধা ঘন্টা বসে আছেন, নিশ্চয়ই বিরক্ত থাকবে, একটু বাসি বাজালাম, আর মনে হচ্ছে না যে আধা ঘন্টা বসে আছে। এইটুকুই জাদু। জাদু যদি কিছু থেকে থাকে
ইট ইজ হিয়ার, উই আর ডুইং ইট এভরি ডে। এই আপনার কষ্ট একটু ভুলে গেলেন, এটাই ভ্যানিশ হয়ে যান আপনি। আপনার 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 যে যন্ত্রণা সেটা যদি ভ্যানিশ করে দিতে পারে, তাহলে তো জাদু। তাহলে প্রত্যেকটা ডাক্তার তো জাদু দেখাচ্ছে, প্রত্যেকটা বক্তা জাদু দেখাচ্ছে, তাই না? কিন্তু তাহলে ওই কাহিনীগুলো কোথা থেকে হয়? হলো যারা এই জাদুটা দেখেন, পিসি সরকার নিজে বলেছেন যে তারা বাসায় যেহেতু একটু গল্প করতে হয় না, যে আজকে জাদু, পিসি সরকার জাদু দেখিয়েছে, কি গল্প করা যায় এই নিয়ে তাদের একটা উৎসাহ থাকে। তো পিসি সরকার যদি রুমাল থেকে একটা কবুতর বের করেন, বাসায় যে বলে একটা বাস পাখি বেরিয়েছে বা একটা হাতি বেরিয়েছে, তো কারণ বাসায় তো কবুতরটা বুঝবে না, রুমাল দিয়ে কবুতর বেরিয়েছে কি হয়েছে, আরে রুমাল সারা দেশের পরে সে কবুতর তো হাতি হয়ে গেছে, এটা সে বলতে বাধ্য। মানুষের চাপ, কত বড় জাদু আমি দেখেছি। এই যে টেন্ডেন্সি কথা বললাম, এই টেন্ডেন্সিটাই আস্তে 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 বড় হয়ে একটা কাহিনীতে পরিণত হয়। এই ক্লাসিক্যাল মিউজিকেও কিন্তু এটা আছে, সত্যি কথা বলতে মিউজিকে আছে। আমি ছোটবেলায় আমি আব্বার কাছে শুনেছি যে হেমন্ত মুখোপাধ্যায়ের পরিচালনায় তখন একটা খুব সাপের উপরে একটা ছবি ছিল, এবং সেখানে একটা নাগিন, এবং সেই সুরটা আমরা তো সবাই মন্ডলে তো এইটা কি হয়েছে, আমার আব্বা সবসময় বলতেন, আরে বেটা কি গান তুই জানিস কি, আরে যে সিনেমা হলে এটা দেখানো হয় সঙ্গে সঙ্গে চারিদিকে সাপ চোখ চলে আসে, অনেক সিনেমা বন্ধ করে দিতে হচ্ছে। বেঙ্গলস হতে পারে দুর্বল, হতে পারে নিগৃহীত, এবং আমাদেরকে দমন করার জন্য সব সম্রাটরা তাদের ছেলে পেলেও পাঠিয়েছে। ওই যে সুজাকে পাঠিয়েছে না, একটু ওর সাইকোলজি লেকচার করে, ও বাবার এই জিনিসটা বাঙালিদের পক্ষে নিয়েছে। তো বাঙালি জাতি কি পরিমাণ তাকে কুমন্ত্রণা দিয়েছে মোগলদের দৃষ্টিতে, বলছি করেন আমরা আছি। এই জগৎটা এরকম একটা দণ্ডের মতো, যার ডান পাশে আছে ফুল পজিটিভ, বাম পাশে আছে ফুল নেগেটিভ। যেমন অপচয় ডান দিকে, আর বাম দিকে হচ্ছে কৃপণতা। তো ভালো কোনটা? উনি বলছেন এটাও ভালো না, এটাও ভালো না, এই মিডল জায়গায় একটা জায়গা আছে যেখানে অপচয় এবং কৃপণতার একটা লিমিট আছে, একটা গোল্ডেন পয়েন্ট আছে, ওটাই ভালো, মধ্যপন্থা যেটাকে বলে আর কি, গোল্ডেন মিন। এটা উনি বিশ্বাস করেন। ওনার এই কথা অ্যারিস্টটল সব কথাই আমরা বিশ্বাস করি, আমি কেন ব্যক্তিগত হবে যেন এটা বিশ্বাস করি না। এটাতে সমস্যা হলো এই যে আপনি যে পজিটিভ এবং নেগেটিভ বললেন, এটা কোথায় পেলেন? হাউ ডু সে যে টাকা পয়সা খরচ করা, এটার একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। এক, দুই হচ্ছে আপনি সবসময় যদি মধ্যপন্থা অবলম্বন করলেন, যে রাস্তার মধ্যে যে আপনি নিরাপদ, এটা কি করে বুঝলেন? রাস্তার মধ্যে তো আইল্যান্ড, মধ্য তো খুঁজে পাওয়া যায় না। তা আমি এটাকে এই ভালো নির্ণয় করার আমার যে পদ্ধতি, সেটা হচ্ছে, আমার পদ্ধতি বলবো না, এটা অনেকেরই আছে, কিন্তু আমি সেই দলে আছি, এইভাবে বলাটা ভালো, যে আসলে সবই ভালো, এই জীবনযাত্রার পুরোটাই ভালো, এভরিথিং ইজ গুড। কিন্তু এই গুডটা বেটার হয়, আরও বেটার হয়, হতে হতে একটা পর্যায়ে এসে এটি তার সীমা অতিক্রম করে, আর তখনই ব্যাড হয়। এটা আপনাদের কমন সেন্সের সাথে যদি তুলনা করেন, যেমন চিনি খারাপ, আপনি বলে দিলেন, এই ডাক্তাররা আজকাল এভাবে বলে ডিম খারাপ, 10 বছর ধরে আমাকে ডিম খেতে দেয়নি। তো ডিম কি করে খারাপ হয়? ডিম তো ভালো, কিন্তু একটা আমি ধরেন ডেলি একটা করে ডিম খেলাম, এটা হয়তো ভালো, ডেলি 2টা করে ডিম খেলে খারাপ হওয়া শুরু হলো, বা একসঙ্গে 6টা ডিম খেলাম, তাই না? একটা সীমা অতিক্রম করলে এটা খারাপ হয়। ডিমটা ডিমই থেকে যায়, কিন্তু শুধু এটা গায়ে একটা ফ্ল্যাগ লাগে, নাও ইট ইজ ব্যাড। তো সততা ভালো, কিন্তু এটা একটা সীমা ভিতরে রাখতে হবে আপনাকে। যখনই আপনি সীমাটা অতিক্রম করবেন, তো এটা আমি আমার মেয়েকে যেভাবে বুঝিয়েছি, আপনাদেরকে সেভাবে বোঝাতে সাহস নাই আমার, তবু বলি হয়তো সুবিধা হতে পারে। একটা রাবার ব্যান্ড দেখলে আপনি এটা বুঝতে পারবেন, সেটা রাবার ব্যান্ড টানা যায়, কিন্তু টানা যায় না, টানলে ততক্ষণ পর্যন্ত ভালো টানা, ততক্ষণ পর্যন্ত আগের জায়গায় ফিরে আসবে, ছেড়ে দিলেই আগের জায়গায় চলে আসবে। দ্য মোমেন্ট এটা আর আগের জায়গায় ফিরবে না,
দ্যাট ইজ টানলে পরে ছিঁড়ে যাবে, ফ্রম দ্যাট পয়েন্ট এই রাবার ব্যান্ডের এটাই তার সীমারেখা, এটা ফিরে আসবে না। অ্যান্ড দ্যাট ফ্রম দ্যাট পয়েন্ট ইউ হ্যাভ টু কনসিডার ইট অ্যাজ এ ব্যাক। এই পুলিংটা হবে ব্যাক। আপনি খেলাধুলা করতে চাচ্ছেন কতটুকু, যতক্ষণ আপনি যতটুকু খেলে এসে আপনি ফেরত এসে আবার নর্মাল পার্সন হতে পারেন। এমন খেলা খেললেন যে আপনি ব্যাডমিন্টন করাবো, তারপর 6 মাস আপনি হাঁটতে পারছেন না, হাতের ব্যথা, পায়ের ব্যথা, মাথা, এটা করা ঠিক হবে না। আপনি ভাত খাওয়া ভালো, এমন খাওয়া খেলেন যে পরে আর 4 দিন খেতে পারলেন না, ডায়রিয়া হয়ে গেলো বা অসুস্থ হয়ে গেলো, কোলেস্ট্রল বেড়ে গেলো, পার্মানেন্ট ক্ষতি হয়ে গেলো, রাবার ব্যান্ডটা আর আগের জায়গায় ফেরত আসলো। ওই খেয়ালটাকেই ফরম্যাটগুলোকে আরেকটু ফ্লেক্সিবল করে দেওয়া যায় কিনা, কথার গুরুত্বটাকে বাড়ানো যায় কিনা। সাধারণত তখন যে সেই সময়টা ছিল বায়জিদের যুগ, তো সাধারণ মানুষের কাছে সঙ্গীত চলে যাচ্ছে, মানে সম্রাটদের কাছ থেকে নবাবদের কাছে এসছে অ্যাটলিস্ট। তো নবাবরা দে রিপ্রেজেন্ট মোর পিপল, ফলে তাদের রুচিরও একটু ডিফারেন্স হয়েছে। এই লখনৌ, দিল্লি, ইভেন ঢাকা, এই এলাকাগুলোতে ঠুমরির খুব প্রচলন হয়েছে। ঠুমরিটা ঠিক গানের ঠিক আগে। আমরা যে নজরুল গীতিগুলো শুনি এগুলো প্রায় বেশিরভাগই ঠুমরি টাইপেরই, মানে একটা কথা থাকে, কিছু কথা থাকে, ক্লাসিক্যাল ফরম্যাটটাও থাকে, কিন্তু অত আপনার 2 ঘন্টা বের করতে হবে না, 5-7 মিনিট হয়ে যায়। ছোট খেয়াল, এই খেয়াল আর ঠুমরির মাঝখানে একটা ছোট খেয়াল আছে। খেয়ালগুলো ছিল 2 ঘন্টা, ধ্রুপদের মতো। ছোট খেয়ালগুলো আধা ঘন্টা 15 মিনিটও করা যায়, চাইলে 10 মিনিটও করতে পারে। পুরো জিনিসটাকে ছোট করে নিয়ে আসে, মানে স্টোরিজ, শর্ট স্টোরিজ। এগুলো আমি কিন্তু উদাহরণ আপনাকে দেখাবো এক সময়, শুনে বলবো না। আমি আজকে খালি ইন্ট্রোডিউস করছি অনেকটা অ্যাডভার্টাইজমেন্টের মতো। এই ঠুমরির পরে আসছে যেটা, সেগুলো হলো গীত। না, গীতটার পরে গজল। আসলে গজল বাইরে থেকে এসছে, গজল একদম আরাবিয়ান জিনিস, আমাদের লোকাল জিনিস না। হ্যাঁ, গজল শব্দটা আরবি অর্থ হচ্ছে প্রেম আলাপ, বাট এই প্রেম আবার আমরা যদি ধরে নিই যে এটা নারী ঘটিত প্রেম, তা নয়। আমরা সেই বলে চালাই, কিন্তু ঠিক পুরুষে পুরুষে প্রেম সমস্যা আছে, যদি এটা পরে আলাপ করবো না। গজলে আপনারা পাবেন সাকি সাকি তেরে নজর হে খঞ্জর শরাব কি। শুনলে আমরা যারা বাঙালি, আমরা ধরে নিই যে সাকি তো একটা মেয়েই হবে, নিশ্চয়ই অন্যতম পড়ে এসছে, আমাদেরকে শরাব পরিবেশন করছে, তার চোখের নজর হচ্ছে ছুরি, খঞ্জর। সাকি তেরে নজর হে খঞ্জর শরাব কি, মানে শরাবের তৈরি যদি কোনো ছুরি কল্পনা করা যায়, তোমার দৃষ্টি সেই রকম। কিন্তু আনফর্চুনেটলি সাকি কিন্তু একটা পুরুষ, সাকি কোনো মহিলা হয় না। তো এটা আবার ওদের আলাদা কালচার, গ্রিকদের কাছ থেকে নেওয়া। আমরা এগ্রি করি নি যে ওই জায়গায় আমি যাবো না। এই গ্রিকরা মহিলাদেরকে খুব একটা ফিলোসফিক্যাল প্রাণী হিসেবে কখনো নেয়নি। তো একজন ফিলোসফার তার ফিলোসফি আলোচনা করবে কার সাথে, বাধ্য হয়ে ওরা এরকম একটা জিনিস নিয়েছে, একটা পুরুষ মানুষের সাথে আলাপ করাই ভালো। আর প্রেম যদি ফিলোসফিক্যাল বিষয় হয়, সেটা পুরুষের সাথে করাই ভালো। সো that society took it as a granted যে সেই প্রেম, যেটাকে কখনো কখনো প্ল্যাটনিক প্রেম বলা হয়, কখনো ফিজিক্যাল প্রেম, এটা পুরুষ পুরুষ এটা ছিল ওই সময়। এই ঐতিহ্যটা কিছুটা আরবদের ভিতরে, যেহেতু আরবরা এই গ্রিক ফিলোসফিকে আমাদের কাছে বৈচিত্র্য করেছে, আরবরাও কিন্তু এটা এইভাবে নিয়েছে। সো ঠিক আমি বিষয়টাকে ওইভাবে না দেখে আমি দেখি ভাবে যে ভালোবাসার ঠিক নারী পুরুষের পার্থক্য করা ঠিক না। দেয়া নেয়ার প্রশ্ন চলে আসে, ব্যাপারটা খুবই ফিজিক্যাল হয়ে যায়। ভালোবাসা ভালোবাসা, যার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, যাকে গান শোনাতে আমার ভালো লাগে, যার কথা ভাবতে আমার ভালো লাগে, তাকেই আমি ভালোবাসি। পুরুষ হলে একভাবে আমি তার সাথে ডিল করবো, নারী হলে আরেকভাবে ডিল করবো, বিড়াল হলে আমি আরেকভাবে ডিল করবো। 3টাকে আমি একভাবে ডিল করতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? এটা রিসিপ্টরের উপর নির্ভর করে যে কে কি রিসিভ করবে। মানে আমি ভালোবাসি আমার ছাত্রকে, তাকে আমি যা দিব সে আমাকে যা দিবে। আমি ভালোবাসি আমার শিক্ষককে, তার সাথে আমি সে একই জিনিস দিব না, ঘুরে নিতে হবে। তো ভালোবাসা তো কনস্ট্যান্ট। এই গ্রিকদের এই জায়গাটা যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের এই আরবদের এই সাকি বলতে আমরা, সাকি একটা পুরুষ হলো নো প্রবলেম। যে আমাকে শরাব দিচ্ছে, যে শরাব মানে হচ্ছে প্রেম। শরাব বলতে আমরা আবার যেন ঠিক অ্যালকোহল না বুঝি, অ্যালকোহলও বোঝায়, বাট অ্যালকোহলিক প্রেম আপনি বলতে পারেন, খুবই মাতাল করা একটা প্রেম, এইভাবে নেন। সে প্রেম আমাকে যে কেউ দিতে পারে,
একটা প্রাণীও দিতে পারে, একটা বস্তু দিতে পারে। আমি যেহেতু ম্যাটেরিয়ালিস্ট, আমি তো বস্তুর প্রেমে বিভোর থাকি। আমার এই বাঁশির সাথে আমার যতটুকু প্রেম আছে, যে কেউ কম্পিট করবে সে হারবে, কোনো সন্দেহ নেই হারবে। আমার স্ত্রীর সাথে আমার এই জায়গাতে একটু বিরোধ লেগেই যায়। এখন বলে যে তুমি তো বাঁশিকে বেশি ভালোবাসো। হ্যাঁ, মানে এটা এতখানি ধ্রুব সত্য যে আমি যদি ছলনা করে একটু না করবো সেটা কোনো রাস্তা নেই। আই ডু। আমি বস্তু ধরেই মানুষকে হিসাব করি, এবং আমি ক্লাসে হয়তো বলেছি, আপনারা একমত হন আর না হন, আমি নিজেকেও একটা বস্তু মনে করি। আমার বস্তু হিসাবে আমার কিছু অধিকার আছে, সেটা দেন, তারপর আপনি আমাকে প্রাণী হিসেবে দিবেন, তারপর জন্তু হিসেবে দিবেন, তারপর মানুষ হিসেবে দিবেন, আর যদি কেউ ফেরেশতা হিসেবে দিতে চান দেন, তাও দেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি আমার বস্তুটাই দিবেন না, মানে আমার এক কাপ কফি দিবেন না, খুব সম্মান করবেন। এটা কি করে সম্মান? এই যে আমাদের জাতি, শিক্ষকদেরকে আমরা সম্মান করি বলি, কোথায় সম্মান আপনি করছেন? সমস্ত পাজারও চালায় হচ্ছে সচিবরা, হ্যাঁ, আর শিক্ষকরা ছেঁড়া পাজামা পরে থাকে। আপনি কি সম্মান করেন? আজকে যে ছোট ছোট বাচ্চারা শিক্ষকদের অপমান করছে, ওরা তো বোকার মতো দেখিয়ে করছে, আর আমরা খুব চালাকি করে করছি। কিরকম? শিক্ষকদের আসলে এগুলো করা উচিত না। শিক্ষকদের গাড়ির দরকার নাই। মহাভারতও আমি এই গল্পটা পেয়েছি। শিক্ষকদের এত এত মানে আসলে বিলাসবহুল জীবন দরকার। তো বিলাসবহুল জীবনটা কে করবে? পিছনে সারিতে বসে থাকা সচিবরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা। আপনি যদি একজন শিক্ষককে সম্মান করেন, তাহলে শিক্ষককে বস্তু দিয়ে প্রথমে সম্মান করেন, তারপরে তাকে একটা প্রাণী হিসাবে সম্মান করেন, তারপর তাকে একটা মানুষ হিসাবে সম্মান করেন, তারপরে শিক্ষক হিসাবে সম্মান করেন, দেবতা করেন, করলে করেন, না করলে না করেন। আপনি বেসিক নিড পূরণ করেন। মানে আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি, কিন্তু তার সংসার খরচের টাকা আমি দেই না, এটা ওইটা করেন না, এটা কি করে হয়? ওটা দেন। আমি কথা বলতে পেরেছি না? তো আমি বস্তুকে আমি এবং বস্তুর এক ডিসিশন নেয়। আমি আপনাদেরকে একদিন দেখাবো যে একটা বস্তু কিন্তু ডিসিশন নিতে পারে। আমরা যতটা ওকে জড় মনে করি, বস্তুগত অতটা জড় নয়। আর যদি জড় হয়েও থাকে, আমি নিজেও অতটাই জড়। আমিও কিন্তু আমার শরীরে যে বস্তুগুলো আছে, তার রিয়াকশন অ্যাকশনের ফলে একটা রেজাল্টেন্ট আমার চলে আসে। মেবি ইটস ভেরি কমপ্লেক্স, মেবি একটা ছোট যন্ত্রের বিষয়টা এত কমপ্লেক্স নয়, কিন্তু both of them are materialist decisions. আধ্যাত্মিক ডিসিশনের ব্যাখ্যা যদি থেকে থাকে আমার জানা নাই, ওটা আমি যাই না। তো এই কথাগুলোর সঙ্গীতের ভিত্তি কি? সঙ্গীতে ফর্ম আছে, ম্যাটেরিয়াল আছে, সব আছে। যদি আধ্যাত্মিক থেকে থাকে, ভাই আমি জানি না, থাকলে থাকতে পারে, কিন্তু আমার কোনো প্রয়োজন হয়নি কখনো। আমরা বস্তু দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবো, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা। তারপর যদি কিছু থাকে, তার আধ্যাত্মিক থাকুক না, সমস্যা নেই, কারো অধিকারে হস্তক্ষেপ করার দরকার কি? ওই যে বললাম যে ऐसे कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले हैं मेरे आरमान, लेकिन फिर भी कम निकले। আমি সাদুল খান গালিবের একটা থেকে আপনাদেরকে রেফারেন্সটা শোনালাম যে আমার হাজার হাজার খায়েশ ছিল, হাজারো খায়েশ पे हर ख्वाहिश पे दम निकले, যে প্রত্যেকটা খায়েশ, প্রত্যেকটা ইচ্ছার পিছনে আমার দম বেরিয়ে যায়, এমন তাড়না ছিল, হাজার হাজার ছিল। বহুত নিকলে হ্যাঁ মেরে আরমান, আর আমার যে ইচ্ছা আছে বেশিরভাগই কিন্তু অনেক 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 মিটেছে, সব মিটেছে, লেকিন ফির ভি কম নিকলে, এখনো মনে হচ্ছে একটু কমই হয়েছে, হলো না গো, হলো না। ওই তো খেয়াল যখন আপনি ওই যে অনুভূতিটা আপনার ভিতরে আসবে যে বহুত নিকলে লেকিন ফির ভি কম, একটু অতৃপ্তি নিয়ে শেষ হলে ভালো হয়। যদি ধরেন আমাদের বক্তৃতা ভালো লেগে থাকে, কখন ভালো লাগে জানেন? যখন আপনার ওই অতৃপ্তিতে থাকবে, আরেকটু বলে বলে ভালো হতো। এই অতৃপ্তিটাই হচ্ছে দ্য লাস্ট লিমিট, এরপরে ছিঁড়ে যাবে এনিথিং। এই তত্ত্বটা আমার কাছে যেটা ভালো লাগে, যে আমি কিন্তু কোনো মন্দ কিছু পাচ্ছি না, এভরিথিং ইজ গুড। আপনি ফাঁকি দিচ্ছেন, কাজ করছেন ভালো, ফাঁকি দিচ্ছেন তাও ভালো, তো ফাঁকির একটা লিমিট আছে।
এই লিমিটে এসে দেখবেন যে ফাঁকি দিয়ে পরে আপনি যে আপনার নর্মাল লাইফে ফিরে যাবেন আর যেতে পারছেন না। তো ওইখানে থামুন, ব্যাক করুন। আপনি কাজ করছেন খুব ভালো, কাজ করা খুব ভালো, কিন্তু এমন কাজ করছেন যে নর্মাল লাইফের ভিতরে চাচ্ছেন না, ওখানে এসে থেকে এটাতে সুবিধা হচ্ছে, যেটা আমি সবসময় আপনাদের বলেছি যে এটা আমি গোয়ার গোবিন্দের মতো বিশ্বাস করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো ভালো, দে স্টার্ট ফ্রম গুড, দে এন্ড আপ ইন গুড। কিন্তু কখনো কখনো নিজেরা হয়তো জ্ঞানের অভাবে হতে পারে, সিচুয়েশনে ছিঁড়ে যায়। যে ছিঁড়ে গেল সে অসুস্থ, তাকে আপনি চিকিৎসা করেন, তার প্রতি সহানুভূতি দেন। নিজে না পারেন ডাক্তারের কাছে নিয়ে যান, নার্সের কাছে নিয়ে যান, বুঝেছেন তো, থানায় নিয়ে যান। ওরা কিছুক্ষণ রেখে তার চিকিৎসা করে আবার ছেড়ে দিবে, মেরে ফেলবে না। চিকিৎসা জেলখানা হচ্ছে একটা বড় ধরনের হাসপাতাল, এবং আমরা তাকে সুস্থ অবস্থায় রাখতে পারছি না, কন্টামিনেশন হয়ে যাবে, সবার মধ্যে ছড়িয়ে যাবে। এবং যাতে না যায় সেজন্য একটা বাউন্ডারির ভিতরে রাখছি। জেলখানার ভিতরে কোনো অমানবিক আচরণ করার কোনো সুযোগ নাই। সবচেয়ে কম অপরাধ হয় মানে থিওরিটিক্যালি ঢাকা শহরে কোথায় জানেন? সেন্ট্রাল জেলে, মানে থিওরিটিক্যালি, কারণ ওখানে তো অপরাধ করার কোনো সুযোগ নাই, আর যত অপরাধ বাইরেই হচ্ছে। সুতরাং ওর ভিতরের লোকগুলোকে আপনি অপরাধী না বলে বরং বলে যে রেস্ট্রিক্টেড, অপরাধী তো না, ওরা তো অপরাধ করার সুযোগই পাচ্ছে না, অপরাধ তো সব জেলখানার বাইরেই হচ্ছে, আমরাই করছি। তো ওদেরকে আমরা রাখলাম কেন? এখানে রাখলাম কেন? ওদের ভিতরে যে প্রবণতা, যে অসুখটা হয়েছে, যে কোনো কারণে অসুখ হয়েছে, সেটা ঠিক করার জন্য ওদেরকে ট্রেনিং দিতে হবে, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাদেরকে গান শোনাতে হবে। রিসেন্টলি ওরা করেছে, আমি গিয়েছিলাম যেখানে, ওরা যোগ ব্যায়াম এবং গান শোনা, এটা দুটা ম্যান্ডেটরি করেছে। দেখা গেছে গান শুনলে পরে ওদের স্বাভাবিক জীবনে আসার গতিটা বাড়ে। এটা একদম চিকিৎসা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আপনারা যদি গান শোনেন তাহলে আপনাদের জীবন সুস্থ থাকবে, একদম লিটারেলি সুস্থ বলতে যা বোঝায়। এবং যদি আপনি বুঝে শোনেন আপনার ভালো লাগবে। একই চিকিৎসা, মানে ওষুধ আপনি খাচ্ছেন, ওষুধ যখন এখন প্লেসিবো এফেক্ট আবিষ্কার হওয়ার পর থেকে ডাক্তাররা এটা স্বীকার করে, যদি আপনি একটা ওষুধ খান না বুঝে তাহলে এফেক্ট করার সম্ভাবনা কম, ফল ভালো হওয়ার সম্ভাবনা কম। যদি বুঝে খান তাহলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এমনও দেখা গেছে যে খুব মাথা ধরেছে, তাকে বলা হয় যে আমি ওষুধ বাণিজ্য বলে দিচ্ছি, খাও, কিছু না দিয়ে খাওয়ানোর পর ভালো হয়। হ্যাঁ, প্লেসিবো এফেক্ট বলে। এবং এই কারণে এই যে পীড়া ভু দিয়ে দেয় বাড়িতে, তাদের কিন্তু কাজ হয়। বা বাবা মা যদি একটু, মা যদি নিজের হাতে আপনাকে, আপনার ডায়রিয়া হয়েছে, নিজের হাতে স্যালাইনটা বানিয়ে খাবে, তাহলে এটা স্যালাইনটা আরো বেটার কাজ করবে। তো সঙ্গীত আপনি যদি কিছু না বুঝে করেন, ক্যারেন আর্মস্ট্রং বলেছেন, আমাদের ধর্মগ্রন্থগুলো বিশেষ করে রেফারেন্স দিয়েছেন কোরআন শরীফে, এটা আসলে ঠিক কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল না, এটা একটা গান, এটা তেলাওয়াত করতে হয়। এর অর্থ না বুঝলেও আপনার মনে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, যেমন গানে আপনাদের হয়। আপনি যখন গান শুনেন মনটা ভালো হয় না? মনটা ভালো হয়, অর্থ হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু সুরের, শব্দের একটা কম্পোজিশন আপনার মনটাকে আরেকটু সুন্দর করবে। বেসিক ধর্মীয় গ্রন্থগুলো এই জন্য গানেই লেখা হয়, গানের ফরম্যাটে অ্যাটলিস্ট, যেটা তেলাওয়াত করতে হয়, এবং সেটা আপনার অর্থ বোঝাটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আপনি জাস্ট শুনে যান, জাস্ট শুনে যান। যেমন ধরুন আমি আপনার একটা উদাহরণ দিই, আমি সপ্তম থেকে দিতে পারি উদাহরণ, আমি এখন যেটা দিব এটা বেদ থেকে দিচ্ছি। আমি একটু স্কেলটা কমিয়ে নিই, অত উঁচু স্কেল পারবো না। একটু সাউন্ড বাড়াই। প্রথমে আমি আমার গলাটাকে সাথে চুল করবো। আপনি হয় তার গলাটা শুনবেন অথবা আমার গলা শুনবেন, এটা মার্চ করে দেবো। আবার করছি।
আমি করছি নিজে নিজে বন্ধ হয়ে যায়, এটা ইন্টারফেয়ার করে গাওয়া যাচ্ছে না। তাহলে কোনোভাবে আপনি ঠিক করেন, একটু ধাক্কা লাগবে না লাগবে। সবাই যদি হোয়াটসঅ্যাপ দিয়ে ঘোরাঘুরি করে, সবাই যদি ফুটপাথ দিয়ে ঘোরাঘুরি করে, ধাক্কা ধাক্কিটা হলো কোথায়? জীবনটা কই আসলে? বাহ, এই নাজমা জামানের গান ছিল দুরালা পরিদারা হলো নব পরিচয়, আছে না? তার মানে তো বলেন না, কিন্তু রং নাম্বার হওয়ার কারণে রং নাম্বার তার নব পরিচয়টা হয়েছে। জিঙ্গার শিল্পী গোষ্ঠী শুড নট বি এনি জার্নি, যেহেতু রেজিস্ট করছে জগৎটা, তাই না, ফ্রিকশন হচ্ছে, সেজন্য শুরু থেকে শেষের মধ্যে একটা গ্যাপ পাওয়া যাচ্ছে। এই গ্যাপের ভিতরে আমরা কিন্তু বেঁচে আছি। ইফ দিস ওয়ার্ল্ড ওয়াজ দ্যাট পারফেক্ট, তাহলে শুরু এবং শেষের ভিতরে কোনো সময় পার্থক্য থাকার কথা নয়। যে সময়টুকু আপনি পেয়েছেন সেটি বিকজ এই জগৎটা পারফেক্ট নয়, সময় লেগে যাচ্ছে। আমি কথা বলতে পেরেছি না? দিস এরর, কমিটি অফ এরর, আমরা বেঁচে আছি। এগুলোর অর্থ কি? এটা কিয়ারগার্ড এই প্রশ্নটা করেছেন, আমি ফারুক ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি কিয়ারগার্ড একটা খুব ভালো মানুষটাকে পিক করেছেন। এই দুই জগতের, বাস্তব জগৎ এবং ফিলসফিক্যাল জগতের মাঝখানে ইনি একমাত্র পাশ্চাত্য দেখেছি যিনি সরাসরি কোশ্চেনটা করেছেন যে এত তত্ত্ব কথা বলে লাভ, হোয়াট টু ডু নাও, লেট মি নো হোয়াট টু ডু, তাই না? অনেক আপনি বড় বড় কথা বলেছেন, কিন্তু আপনি নিজের জীবনে কি করেছেন? তো এই যে কথাটা বললাম যে এর কমিটি অফ এরর দিয়ে জগৎ চলে, এটা নিজের জীবনে আমি কি করবো সেটি শুধু বলবো যে আমি ভুল করি এবং ভুল করার কারণেই আমার জীবনটা সুন্দর। আমার ছেলে মেয়েকে ভুল করতে দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু টিচ দেম সামথিং, তাকে ভুল করার অধিকারটা দিতে হবে। ভুল করে সে যতটা শিখবে, সঠিক করে সে ততখানি শিখবে না। শুধু সঠিকের উপর পাড়া দেওয়া যে ছেলেটা চলে যাবে, কিছুদিন পরে বাস্তব জগতে এসে সে যখন আগ্রহিত হবে, কারণ বাস্তব জগৎ তো পুরোপুরি সঠিক নয়, সে তখন পুরো জগৎটা নিজের মনের মতো বানিয়ে দেবে। আমি কথা বলতে পেরেছি? এবং ছোট বাচ্চাদের যদি আপনি নিজের মতো একটা জগৎ বানিয়ে বাস্তব জগতের কাছে পাঠান, ওয়ান অফ দ্য মেইন কজ অফ সিজারবানিয়া, সে তখন কল্পনার জগৎ দিয়ে এটাকে পূরণ করে এবং এটা একটা অসুখ। কিন্তু বাস্তবে কিন্তু তাকে ভুল করতে দেয়। আমরা পিতা মাতারা কি করি, ও যে আমি যে ভুল করেছি জানি এটা ভুল, ও যেন সেম ভুল না করে সেজন্য ওকে আমরা সঠিক পথ বলে দিচ্ছি, তাই না? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কে বলে এটা আমি জানি না, তবে টুথপেস্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যে আপনি এই পেস্ট দিয়ে যদি দাঁত মাজেন তাহলে যাই বলেন সকালে আপনাকে মনে মনে বলতে হবে না, জোর গলায় বলতে পারবেন, কোনো সমস্যা হবে না, আছে না একটা টুথ। তো আমার কথা হচ্ছে যে সকালে উঠে আপনি মনে মনে সারাদিন ভালোভাবে চলি, এইভাবে আমার জীবন চলে না আসলে, এটা আমরা করি না। যেটা করি সেটা হচ্ছে সকালে উঠে আমি যা উঠি না সকালে মনে মনে বলতো পরে উঠি তো দুপুরে, যাই হোক সেটা না, কিন্তু সারাদিন আমি যেন কিছু ভুলও করি, কারণ ভুল থেকে আমি শিখবো যে সঠিক, এবং সেই শিক্ষাটাই সবচেয়ে ভালো। আপনি ম্যাপ দেখে কেন একটা শহর চেনা যায় না? ম্যাপ দেখে শহর আপনি চিনতে পারবেন না শেষ করে, কারণ আমি ম্যাপে সব সঠিক সিদ্ধান্তগুলো দেখেছি। কিন্তু একটা রাস্তা দিয়ে গেলে যে কোথায় ভুল হয় সেটা আপনি না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না, এবং দুইটা ভুল করলে আপনি ওই এলাকায় চিনে যাবেন যে এইখানে যাওয়া যাবে না, ওখানে যেতে হবে, এই রাস্তাটা কিন্তু এখানে ভুল হবে, সিমিলার রাস্তা আরেকটা আছে, তাই না? জীবনের এই ভুলগুলো হচ্ছে শেখার জন্য অপরিহার্য একটা বিষয়। তো ভুলের ভুলে হবে না, আপনি এগিয়ে যান। একটা কথা একজন দাবারু হিসেবে আমি অথেন্টিক্যালি আপনাদের বলছি, একটা বই আছে, আমি আজকে আনতে ভুলে গেছি, আমি আনা উচিত ছিল আমার, সেটা হচ্ছে মুভ ফার্স্ট থিঙ্ক লেটার। আমরা সবাই জানি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দাবার ক্ষেত্রে তো সেটাই হওয়া উচিত, চাল দেওয়ার আগে ভেবে নেন কি করবেন না করবেন। কিন্তু একজন গ্র্যান্ড মাস্টার চমৎকার একটা বই লিখেছেন যে আগে মুভ করেন পরে ভাবেন। এইটার অনেক গভীর অর্থ আছে। অথচ আমরা ভাবতে সময় নষ্ট করি, আমরা যেটা হয় এবং করাটা হয় না। তো মনে মনে করে ফেলতে হবে কাজটা। এইবার আপনি ভাবেন কি করলাম, করাটা আগে করতে হবে। মানে সাঁতার কাটার মতো, টেবিল টেনিস খেলার সাথে মিল আছে।
মার্শাল আর্টের সাথে মিল আছে, যেটা মেরে দিতে হবে, ভেবে চিন্তে যে আমি মারবো ওকে, ততক্ষণে 2-4টা মার আমাকে খেয়ে নিতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যাক্ট ভেরি কুইকলি। যেমন এই অ্যাক্ট বলতে ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাক্ট, এইটাই উনি মিন করেছেন। খুবই চমৎকার একটা বই, আমি নেক্সট ক্লাস আপনাদের এনে দেখাবো। যেটা অবিশ্বাস্য যে আমরা দাবারুরা সবাই বলি যে আগে ভাবেন পরে কাজ করে, তাই না? এবং আমাদের প্রবাদও তাই বলে, কিন্তু আসলে কিন্তু জগৎ এইভাবে চলছে না। এই যে আজকে ছোট ছোট বাচ্চারা দিল উল্টে, ওনারা কি আগে ঠিক করেছে? ওনারা না বলি, ওরা কি আগে ঠিক করেছে যে এই দেশ পরিচালনা কে করবে? তারপরে সেটা উল্টেছে না, আগে উল্টেছে পরে দেখেছে কাকে নিয়ে আসা যায়। So you have to act first and then you have to think. এটাও একটা অ্যালগরিদম, শুধু ওইটাই না। আমি কখনোই কোনো কিছুকে ভুল করি না। যাই হোক, আমি একটু আগে যেটা বলছিলাম, দেখি এটা হয় কিনা। তানপুরায় যদি ডিস্টারবেন্স হয়, আমার মনের লাইন যেটা আমি তৈরি করছি, তাহলে তার মন তো থাকে না। যাই হোক, আমরা করতে পারি এটা। এর সঙ্গে আপনি তাল দেন, আরো আমরা স্লো তাল দিতে পারি। যেটা আমি আপনাদের শুনলাম, এটা গায়ত্রী মন্ত্র। বলা হয় যে পুরো বেদের যত ভালো দিক আছে সবকিছু মিলে ওম ভবস্বহা, মানে এই জগৎ, এবং ভবস্বহা মানে অল দি 3 words we have, মর্ত সর্বসংস তৎসবিতু বরেণ্যম। এবং সেখানে যা কিছু বর্ণ, যা কিছু আমাদের শ্রদ্ধার বিষয় আছে, তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবো সদীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। এইটার অর্থটা 7 রকমের অর্থ আছে। একটা অর্থ হচ্ছে এই যে এই সূর্য
এই চন্দ্র, এই যে সোলার সিস্টেমের ভিতরে আমরা আছি, এটাকে আমি শ্রদ্ধা করি এবং প্রতিনিয়তই আমি এর সাথে সাথে বেড়ে উঠছি এবং আবার সেখানে ফিরে যাচ্ছি যেখান থেকে শুরু করেছি। এটা যদি সংক্ষিপ্ত আপনি আরবি করেন তাহলে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমি যেখান থেকে এসেছি শ্রদ্ধার সাথে তীর ভ্রমণের যে জায়গা থেকে আমার উৎপত্তি, সেখানে আমি আবার ফেরত যাচ্ছি। এবং আপনার সঙ্গে অবাক হবেন যে যখন শবদাহ করা হয় তখন কিন্তু এটা পড়তে হয়। ওনারা যে মন্ত্রটা পড়েন সেটা হচ্ছে এইটাই, ওম ভূ ভবস্বা তৎসবিতুর্বর্ণম বর্ণম ভর্গদেব সবিমহি ধিয়ো না প্রচোদয়াৎ। সূর্য বন্দনাও বলা হয়, এটাকে গায়ত্রী মন্ত্র বলা হয়। বলা হয় যে সব বেদের সমস্ত কিছু। এটা একটা সুবিধা আছে, এটা যদি আপনি সকালবেলা উঠে একটু প্র্যাকটিস করে ঠিক সুরে সুরে আছে। কোমল নি, সা, কোমল রে, তিনটা স্বর আছে। যারা কোমল নি এবং কোমল রে ধরতে পারবে, আমরা একটু পরে দেখবো যে রাগ বোঝার জন্য তারা অনেক দূর এগিয়ে গেল। তো এটা যদি প্রতিদিন আপনি চর্চা করেন, আধ্যাত্মিক বিষয়ে আপনার কি হবে আমি জানি না, ফিজিক্যালি কিন্তু আপনি একটু রাগ বোঝার ক্ষেত্রে, স্বর বোঝার ক্ষেত্রে একটু আগাবেন। অন্তত আমি এটা করি এবং এর অর্থটা খুবই ইউনিভার্সাল একটা অর্থ। সবাই আমরা এটাই বিশ্বাস করি যে আমরা যেখান থেকে উৎপত্তি হয়েছি, we are all going back to the same place. এখানে কিন্তু কোনো দেবদেবীর নামও নাই, কেমন? আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে আলোচনা হলে রূপ ও রস নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের কেন সঙ্গীতটা আমরা শিখবো সেটা নিয়ে ছিল আমাদের আলোচনা। কেন, ওয়াই? সঙ্গীত একটা রূপ আছে, রস আছে, সেই জন্য তো আমরা শিখবো বা শুনবো বা জানবো, এইটুকু আমাদের আলোচনার বিষয় ছিল। দেন স্কেল, অর্ডার, ফর্ম, এখানে আমরা ঢুকতে যাচ্ছি। ঢোকার আগের একটা প্রিপারেশন নিচ্ছি। দ্যাট ওয়াজ দি স্ট্রাকচার অফ আওয়ার লেকচার, স্কেল, অর্ডার অ্যান্ড ফর্ম। গত ক্লাসে এটা প্রারম্ভিক আলোচনা আমরা করেছি এবং লেকচার টপিকের ভিতরে আমাদের ছিল রাগ, রস ও রাগ, রূপ। মানুষের ক্ষেত্রে আমরা শব্দগুলো ব্যবহার করি এবং সবাই আমরা মোটামুটি ভারতীয় উপমহাদেশে যারা আমরা আছি সবাই জানি যে 9টা রস আছে, তাই না? নবরস হিসাবে আমরা সেটাকে চিনি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ওরা সিমিলার একটা ক্যাটাগরি, মেটা ক্যাটাগরি, এটা তারা বিশ্বাস করে। একদম হুবহু এক না হলেও এরকমই যে মুড, ওরা এটাকে মুড বলে। ভারত মুনির নামটা চলে আসে, উনি নাট্যশাস্ত্রে অভিনয় ব্যাখ্যা করার সময় এই নবরসের কথা বলেছিলেন। উনি সম্ভবত 1st সেঞ্চুরি BC, কেউ কেউ বলেছেন 2nd সেঞ্চুরি BC, কেউ বলেছেন 5th সেঞ্চুরি BC। তো এটা কিছু আসে যায় না, ওই এত আগে মানুষ একটা হোলি হলো, কিন্তু তার নামটা যেহেতু আছে ধরে নেই এই নামে উনি সম্মান। ভারত মুনি এটা করেছেন। ভারতের মধ্যে একটা সমস্যা হচ্ছে, ভারত মুনি নামে 10 জন লোককে পাওয়া যেতে পারে, বেদ ব্যাস কিন্তু পুরো 20 জনের লোকের নাম আছে। কে যে আসলে এর মধ্যে আসল ব্যক্তি বলা মুশকিল। তো কিন্তু নবরস প্রচলিত, এতে কোনো সন্দেহ নেই। এই নবরসটাকে রসতত্ত্ব বলে ওরা, খুবই জটিল। যতবার আমি পড়েছি ততবার আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ, বিকজ নতুন কিছু বোঝা যায়। আমি যেন খুব বোধগম্য একটা অ্যাভারেজ জিনিস আপনাদের বলবো এবং অনুরোধ করবো আপনারা নিজের একটু পড়ে নেবেন, নিজের মতো করে অনুভব করার প্রয়োজনীয়তা হয়তো আছে। তো কয়েকটা জিনিস আছে যেটা সব ছেলেতেই কমন রস সম্পর্কে, যে রস হচ্ছে একটা ওয়েভ, নাদ। আমাদের ভারতীয় উপমহাদেশে নাদ মানে এই যে বাড়িটা দিলাম, আঘাত করলাম, একটা শব্দ হলো। এই যে সমস্ত জগৎ ব্যাখ্যা করা হয়েছে, এই পুরো জগৎও এই শব্দ থেকে তৈরি হয়েছে, নাদ থেকে হয়েছে। কেমন? তো রস হচ্ছে একটা ওয়েভ, একটা তরঙ্গ। এইটুকু হলো প্রথম কথা। রস মানে যদি আপনি 1 চামচ রস বলেন বোঝেন, তা নয়। 1 চামচের মধ্যেও রস থাকবে যদি ওর মধ্যে তরঙ্গ থাকে। রস একটা ম্যাটেরিয়াল নয়, ইটস আ ওয়েভ। ওই যে আলোর যে বিতর্কটা আছে, এটা কণা না তরঙ্গ, সেটা হচ্ছে এরা তরঙ্গের সাথেই বেশি বেশি যাচ্ছে। একটা শব্দ আছে রস, আর একটা শব্দ হচ্ছে ভাব। এটা খালি গোলাপে আপনার এক একজনটা করলে আপনার এক এক রকম মনে হবে, বাট ভাব ওয়েভ, এটাও একটা ওয়েভ, ভাবও একটা ওয়েভ। এবং এটা আমাদের কানে চোখের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে, আর রসটা হচ্ছে আমাদের শরীরে এই ওয়েভটা তৈরি হয়। একটা ঢুকছে, একটা ভেতরে তৈরি হচ্ছে। যেটা ঢুকছে এটার নাম হচ্ছে ভাব।
সহজ করে বলতে গেলে ভাব তৈরি হয় যন্ত্রে এবং রস তৈরি হয় আমার নিজের ইমোশনাল ল্যান্ডস্কেপের উপরে। হ্যাঁ, বেশি বললে আরো এটা জড়াবে, আমি আর কিছু যাবো না, একদম চোখে দেখিয়ে দিচ্ছি। ইফ ইট ইজ আ হিউম্যান বডি, এটা নার্ভ সিস্টেম একটা আমাদের আছে। অতি সরলীকৃতভাবে যদি আমি বলি তাহলে ভাব হচ্ছে একটা ওয়েভ, শব্দ আকারে হোক, ধাক্কা আকারে হোক, স্পর্শ আকারে হোক, ইট কামস টু আওয়ার বডি, সামহাউ বডিতে আসতে হবে, এটা আত্মায় আসলে হবে না। হ্যাঁ, আর বডি আর মাইন্ড যদি আপনি একই জিনিস ধরেন, যেটা শুধু বর্ণনার ক্ষেত্রে আলাদা করে বোঝাচ্ছে, তাহলে আর এই নিয়ে কোনো তখনই কোনো প্রয়োজন নাই। আত্মায় গেলে আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না, বাট ইটস আ ওয়েভ লেন্থে আমরা আগেও আলোচনা করেছি, আপনার বডিতে আসলো, কানে চোখে যেভাবে আপনি আনলেন নিলেন, অ্যান্ড দেন ইন ইউর মাইন্ড আপনার যে ল্যান্ডস্কেপটা মনের ভিতরে আছে, বডিতে আছে, সেখানে যে একটা যে কোনো ঢিল পড়লে তো একটা ঢেউ তৈরি হবে, সেটা হচ্ছে রস। এই দ্বিতীয়টা হচ্ছে আপনার ভিতরে, তো যেটা ক্লাইভ সেটা হচ্ছে ভাব, আর হিরাজউদ্দৌলা হচ্ছে রস। এইটুকু মনে রেখে তাইলেই হবে, কে ভালো কে মন্দ দরকার নাই, একটা আসছে আর নিজের নাচানাচি করেছে। তো ইতিহাস যারা থাকেন অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো ক্লাইভ বাটার পর অনেক ভাবই কিন্তু বল আছে, বুঝছেন? এই যে আমরা বলি না ভাব সম্পর্কে বাঙালির ধারণা কিন্তু খুব ভালো না। কি করছে ভাই, ভাব ধরছে, রাখো ভাব দেখাও না, বলি না আমরা ভাব মানে হচ্ছে একটা ডিস্টার্বিং নয়েজ, আসলে কিন্তু তা না। এনিথিং ইজ ভাব, ভাব থেকেই আমাদের ধরেন সারদের একরকম ভাব, বাসির একরকম ভাব, সবুজ ভাইয়ের একরকম ভাব, ফারুক ভাইয়ের একরকম ভাব, আমার একরকম ভাব। এই ভাব আপনি যখন আপনার উপরে পড়বে এসে, তখন আপনার ভিতরে যে রিয়াকশন হবে সেটা হচ্ছে মুড টোনের মতোই অনেকটা, তো একদম সেম না, কারণ মুডটা আসলে ওরা তরঙ্গ হিসাবে নেয় না। মুড হচ্ছে ওদের ভাব খুব সাইন্টিফিক, আমাদেরটা হচ্ছে মোর ইমোশনাল ব্যাখ্যা, কারণে ব্যাখ্যায় আসেন। দেখেন এখানে কি বলবে, এরপরে বলবে যে আচ্ছা আমার শরীরে যে কোনো ভাব আসলে কি একই তরঙ্গ হবে, দ্যাট ক্যান বি এ কোয়েশ্চেন। ওই টোন আর মুডে এই ব্যাখ্যাটা নাই, ওরা বলছে ইয়েস, ইফ ইউ প্রডিউস দিস টোন দিস উইল বি ইউর মোড, আর কোনো কথা নেই। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। কেন করি না? কারণ বাবা আমার বুকের ভিতরে আছে পুকুর, আরেকজনের আছে ডোবা, তো একই ভাব আসলে কি সমান রিয়াকশন হবে? হবে না। তো কথা বলতে পেরেছি? তো যত মনটা বড় হবে, যত মনটা তরল হবে, তত ভাবের এফেক্ট বেশি হবে। আমি কথা বলতে পেরেছি, তাই না? রহমান ভাই কি বলেন, একই রশিদ খান বাজাচ্ছে, এখানে 100 জনের মধ্যে 100 রকম রস তৈরি হবে, এটা হওয়ার কথা, তাই না? কারণ 100 জনের মনের অবস্থা তো 100 রকম। তাহলে কি করলে রসটা বেশি হবে? মনটা নরম রাখতে হবে। ইন্ডিয়ান ফিলসফির সুবিধা হলো এই, আঙুল উচিয়ে কথা না বলে বলবে কি করা যায়। মানে গৌতম বুদ্ধ এটাকে আপনি ধর্ম বলতে পারেন, জীবনযাত্রা ফিলসফি বলতে পারেন, কিন্তু ওই টিগার্ডের ওই উত্তরটা আছে যে কি করবো উনি কেন বলেছেন, যে সকালে উঠবেন কিনা, এমনকি মাথায় বালিশ রাখা ঠিক কিনা, এটা নিয়ে আপনার আলাপ আছে। যেটা আপনি হেগেলকে জিজ্ঞেস করেন যে দিস ওয়ার্ল্ড ইজ মেড অফ আইডিয়া, আচ্ছা বালিশ মাথায় যাওয়া যাবে, উনি আকাশ থেকে বলবেন বালিশের কথা করতে আসে। আমার সমস্যা তো মাথায় বালিশ দিব কি দিব না, আপনার ওয়ার্ল্ড যদি আইডিয়া হয়, সুপ্রিম আইডিয়া হয়, আমার কি, আমার বলেন আমি মাথায় বালিশ দিতে পারবো কিনা, এটা কিন্তু গৌতম বুদ্ধ দিবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের এই সুবিধা আছে, বা প্রাচ্যে এই সুবিধা আছে। ফিলসফি ইজ এ প্র্যাকটিক্যাল মোড। কথা বলতে পেরেছি, দেখেন এখানে এই থিওরিটার প্র্যাকটিক্যাল একটা সাইড আছে। আপনি যদি ভালো ভাব গ্রহণ করতে চান, মনটাকে নরম রাখেন। প্রথম শক্ত মন নিয়ে আপনি বসলেন, আমি জানি, আমি বুঝি, ধরবো দেখি, আজকে রশিদ খানকে ধরবো দেখি কি কি ভুল করে, এইগুলো করলে আপনার পুকুর তো গেছে আপনার চাতাল হয়ে, ওর মধ্যে কোনো ভাব তো ঢুকবেই না, নাম্বার 1। আর ডোবা না করে এটাকে বড় করে, মনটা বড় করে, যত বড় করবেন তরঙ্গটা তত বিস্তৃত হবে আরো। এবং এটাকে পরিচর্যা করতে হবে, এরকম পানিটা পরিষ্কার রাখেন, ভাবটাকে ঢুকতে দেন, তাহলে আপনি কি হবে, আপনার ভিতরে বেশি বেশি রস উৎপাদন হবে। আপনাকে তখন সবাই বলবে রসিক। আমাদের অবশ্য রসিক বলতে বোঝায় যে ফাজিল টাইপের মানুষ,
আমাদের বাংলাদেশ বাংলায় বাংলা ভাষায় যে কোনো শব্দ ঢুকলে কিছুদিন পরে ঘাস করে বলে দেয়। কিন্তু রসিক মানে হচ্ছে আপনার মন বড়, আপনি যে কোনো রস উৎপাদন সক্ষম ভাবকে ধারণ করতে পারেন। আপনি ওয়েস্টার্ন ভাবও নিতে পারেন, ইস্টার্ন ভাবও নিতে পারেন, এটাতে আপনার কোনো আপত্তি নেই। যে কোনো ভাব থেকে, রসটা তো আপনার, আমার নিজের, এটা খেয়াল করেন। বিথোভেন করেছে, দিয়েছে ভাব, কিন্তু ওর যে রস, দ্যাট ইজ মাইন্ড। এই সাবকন্টিনেন্টাল মিউজিকে দিস ইজ দ্য মেইন থিং। সেইটাই আমাদের শিল্পীদের মনে রাখতে হয় যে আমি তো বাড়াচ্ছি, কিন্তু যে শুনছে সেই কিন্তু বিশাল কন্ট্রিবিউটর। এটা আমি শুরুতেই বলেছি, আজকে যেখানে আমার তরঙ্গটা তৈরি হওয়ার কথা সার থাকলে যে আমি আমার ভাব তৈরি করতে সুবিধা, সেটা কিন্তু হবে না যতই আমরা চেষ্টা করি। তবে বাকিরা সবাই আছেন, আপনারা আমাকে সহযোগিতা করলে আমি চেষ্টা করে যেতে পারি। হয়তো আমার আজকের বক্তৃতায় ধরা পড়েই যাবে যে কি যেন একটা মিসিং আছে। এটা কোনো আমার দোষ নয়, স্যারের দোষ। কিটা থাকবে, আমি এখানে কি বক্তৃতা দেবো? আচ্ছা বলবো রে, আমরা একটা রিভিশনই আছে, আমি ভাবি যাচ্ছি যত দেখুন, নতুন কিছু খুব একটা বেশি বলছি না, পুরোনো কথাগুলি আর বলছি। তবে যে নবরসের কথা আমরা বললাম, এবং এই নবরসের মধ্যে কিছু রস, শক্ত রস আছে। শক্ত মানে একটু বিট, একটু হার্ডার লাইন, আর কিছু সফট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এটা আমি আগের ক্লাসে বলেছি ভাই, যে সফটটাই বেশি আপনার কি বলে গ্রহণযোগ্য। বীর রস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে আমি কিন্তু নর্থটা বোঝাই, কারণ সাউথের সঙ্গে আমার খুব ভালো ধারণা নেই। নর্থে ওই একটু করুণা, মেলোডি, এগুলোর দিকে যায়, বীর রস টসের দিকে খুব বেশি যায় না। এই জন্য অনেকে কিন্তু বলে, সাবেটা বাংলাদেশ বলে একটু মানে প্রচলিত অর্থে একটু মেলি মেলি ভাব। তো হ্যাঁ, যে কোনো ক্লাসিক্যাল মিউজিক শুনলে মনে হবে যে খুবই একটা নরম কথা সে বলছে, শক্ত করে দাবি যে একটা কিছু উত্থাপন করবে, অ্যাজ ইফ সেটা নাই। এই সমস্যাটা আমাদের আছে। যারা ছেলেরা যারা নাচে, তাদের মধ্যে আপনি দেখবেন যে তারাও কথা বলে, কিন্তু কথাবার্তা হাত পা নাড়ানোটা মেয়েদের মতো হয়ে যায়। এটা কারণ হচ্ছে যে এই পুরো ফরম্যাটটা একটু সফট। কেমন মানে যে গান, আমরা গান গিয়ে শুনেছেন যে আমারও পরানো এইভাবে ছেলেরা কথা বলে না, এটা তো মেয়েরা এইভাবে বলে না। হ্যাঁ, যা দিনকাল পরিচয় ভালো লাগছে না কিছু, একটা টোর আছে কিন্তু মেয়েদের। আমি খারাপ ভালো বলছি না, কিন্তু একটু সফট করে কথা বলা, ওইটাই আমাদের শিল্পের চলে আসছে। ছেলেরা গায়, মেয়েদের গান ছেলেরা গায়, কিন্তু ওইভাবে গায়। এটা মেল না, এটা হচ্ছে মেল ও ঠাট। আমরা আসবো, এটা অন্য জিনিস, এখন আসলে আসি না, এটা মেল না। আচ্ছা, নবরসে আমরা আসি। আমরা এখন লাস্ট ক্লাস বিভাগে আছি, যতখানি আজকের ক্লাসে তো কখনো যাবে। নাচে আছে, অভিনয়তে শুরু হয়েছে। অভিনয়ের ক্ষেত্রে শুধু মুখভঙ্গি দিয়েই এই 9টা রস সৃষ্টি করা সম্ভব। এবং আমরা যদি ক্লাসিক্যাল মিউজিক বুঝতে চাই, যতভাবে বোঝা যায় তত ভালো। আপনি কিন্তু অভিনয় থেকে বুঝতে পারবেন। অভিনয় মানে কি, যারা শিল্পী তাদের এক্সপ্রেশন থেকে বুঝতে পারবেন। এই দেখেন একজন শিল্পী, উনি কেমন, উনি যেটা বাজাবেন তার মধ্যে সেই রসটা বেশি থাকবে। ওনার নাম হচ্ছে শহীদ পারভেজ। উনি খুব আমোদের টাইপের, ওনার বাজনাটা একটু আমোদের, একই রাগ হয়তো উনি বাজাচ্ছেন আরেকজন বাজাচ্ছেন। যেমন ইনারটা কি হবে, ইনারটা হবে একেবারে যতখানি আধ্যাত্মিক হওয়া যায়। উনি এই ধরনের কোনো রকম রসিকতা করার ধারে কাছে জানেন। আর এটা তো বুঝতেই পারছেন, উনি তো বেদনা আক্রান্ত পণ্ডিত যশরাজ, তার যে কোনো রাগকেই বেদনার দিকে ঠেলে দেবেন এবং আত্মচিৎকারের পর্যায়ে পরে এক পর্যায়ে। আর ও তার আলিয়ার কথা বাজার সারদ, উনি ওনার সারদের উপর অসম্ভব বিরক্ত কিন্তু সারদের তার খালি ছিঁড়ে যায় একটু সম্পর্ক, যে চেহারা এক্সপ্রেশন দেখেন, তারকে ধরছে চেপে, বাঁচবি না মানে যাবি কই। এই এক একটা মানুষেরও একটা এক্সপ্রেশন আছে। আপনি যদি রাগের পার্থক্য ধরতে চান, রাগের এক্সপ্রেশনের পার্থক্য ধরাটাই ভালো। ওই সারেগামাতে যাওয়ার দরকার হয় না। আমি কথাটা একটু বোঝাতে পেরেছি, এটাই খালি মাথায় রাখেন। আর শ্রীবাস্তব বলে একজন আছেন, উনি চোখের সামনে একটা চশমা দিয়ে রাখেন। এই চশমাটা দিয়ে টু হাইড আওয়ার সেলফ, ব্যাটম্যান যেটা করে আর কি, যে উনি আসলে একটা পর্দার আড়ালে থেকেই করতে চান, একটা নৈর্ব্যক্তিক চরিত্র আছেন। উনার সুরে আপনি সেই নৈর্ব্যক্তিক পাবেন। উনি বাজাচ্ছেন, একটা বেঁচে যাচ্ছে, উনি খালি বসে আছেন, এরকম একটা আসলে। এই যে আপনি চেহারা দেখেও কিন্তু রাগ সম্পর্কে ধারণা করতে পারেন। চেহারা দেখে পুরোটা রাগ শোনারও দরকার নেই যে এরকম এরকম, এটা আমরা পারি, এটা আমরা সবাই করিও।
এই আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম এই লাস্ট কথাটা, যে এই যে যন্ত্রগুলো থেকে তৈরি হয় ভাব, আর যে রিসিভ করছে তার ওখানে তৈরি হয় রস। এইটুক আমাদের একদম সবার মনে রাখতে হবে। এটা আমার মেন ছবি অবশ্যই। ভাবটা তৈরি হয় যন্ত্র থেকে, সে যন্ত্র ভোকাল হতে পারে, আবার ইনস্ট্রুমেন্ট হতে পারে। আর রস তৈরি হয় আমার মধ্যে, যে আমি রিসিভ করছি। এইবার হলো মাঝখানে তৈরি হয় রূপ। রাগের যে রূপ, এটা না যন্ত্রে আছে, না শ্রোতার ভিতরে আছে। এইটা একটা তৃতীয় মাত্রায় চলে আসে। এই বিষয়টাই রাগ তত্ত্ব বা রসতত্ত্বের মূল কথা, যে এই রূপ না তোমার না আমার। রূপ অধরা একটা জিনিস, ইটস এ থার্ড পার্টি সামওয়্যার। শ্রোতা এবং শিল্পীর মাঝখানে জগদোত্তর কোনো একটা জায়গায় এই রূপ তৈরি হয়। দেখেন, আমরা কিন্তু প্লেটোর জায়গায় দিয়ে পৌঁছাইলাম, দি আইডিয়া, এবং এটা কিন্তু এই জগতে নাই। সুতরাং রাগ তৈরি হয় কোথায়? রাগ না আপনার সরদে তৈরি হচ্ছে, না আপনার কানে তৈরি হচ্ছে। ইট ইজ সামওয়ার এলস, এন্ড ইটস বিগার দেন ইউ, এন্ড ইটস বিগার দেন আস। এই হচ্ছে রূপ তত্ত্ব। রূপ সাগরে ডুব। এটা বোঝা যায় একটু বোধহয়, আপনি যেহেতু বোঝেন আপনার পক্ষে বোঝা খুব মুশকিল হবে। যারা কিছুই বোঝে না তাদের বোঝা যাবে সঙ্গে সঙ্গে। মানে তারপর আপনার আমি চেষ্টা করছি, আমি তো ভাব তৈরি করছি, কারণ আমি বাসি থেকে ভাব তৈরি করলাম, আর আপনি রসিক মানুষ, আপনার মনে রসও তৈরি করেন। কিন্তু রাগটা কোথায়? রাগের যে অস্তিত্ব, সেটা আপনার উপরে নির্ভরশীল, কতটা আমার উপরে নির্ভরশীল, আমাদের দুজনের উপরে, কারোর উপরে সে নির্ভরশীল। সে একটা আলাদা এন্টিটি, এবং এটা একটা আধ্যাত্মিক জগতের বিষয়। মানে ওই প্লেটোর রাগের করি, এবং সেখানেই রাগের রূপটা তৈরি হয়। আসলে আমি ওই রূপটাকে ফলো করছি, আমি উপভোগ করতে পারি। হ্যাঁ, আমি 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 ফলো করছি ওকে, এবং আপনার কাছে উপস্থাপন করছি, দেখাও যায় ওই রূপটা কিন্তু এরকম। আমি জাস্ট একটা মিডিয়া। ঠিক প্লেটোর আইডিয়া যা, সম্ভবত এই আইডিয়াটা প্লেটো থেকেই আসছে। ইন্ডিয়ান অনেক, হ্যাঁ, মানে এখানে শিল্পী হচ্ছে একজন প্রফেট। Prophet says this is the heaven, this type of heaven it is, and you understand. If you understand, thank you very much. এই শিল্পীর প্রতি আপনার শ্রদ্ধা হচ্ছে এই যে তোমার মাধ্যমে আমি এটা বুঝলাম, কিন্তু আমি নিজেও বুঝতে পারা উচিত আমার, মানে আমি তোমার মাধ্যমে মুর্শিদ। এই সঙ্গীতের এখানে ওস্তাদদের কাছাকাছিটা চলে আসে। ওস্তাদরা হচ্ছে আপনার সেই মিডিয়া, যা এই মিডিয়ার মাধ্যমে আপনি সেই স্বর্গীয় অনুভূতিটা পাচ্ছেন। কিন্তু এর যতখানি অ্যাডভান্টেজ আমার ওস্তাদরা নিয়েছেন, সেই আলোচনাটা আমরা আপনার সাথে করেছি। আজকে ক্লাসের মাত্র শুরু করলাম আপনাদের জন্য, বেশি করবো না। আমি শুধু জানাবো যে আমি কি কি জিনিস পড়াবো নেক্সট ক্লাসে, বা আজকের ক্লাসটাতে আমি নেক্সট ক্লাসে এসে এটাকে ডিটেল আমরা করবো। সেটা হচ্ছে মেল ও ঠাট। ওয়েস্টার্ন মিউজিকে দুটো জিনিস আছে মেইন, এটা হচ্ছে মনোফনি আর এটা হচ্ছে পলিফনি। এই চারটা দিয়েছি খালি বোঝার জন্য, এটা আমাদের মূল বিষয়। মনোফনি আর পলিফনি মানে হচ্ছে, মনোফনি হচ্ছে যেটা মেলোডি একজনে গায়, আর পলিফনি হচ্ছে যেটা অনেকে গায়। তার মানে হোমোফনি, মানে অনেক কিছু আছে, কিন্তু মনো আর পলি বুঝলে আমাদের চলবে। হোমোফনি হচ্ছে যে ওই পলিফনির সঙ্গে যদি সাপোর্ট দেওয়া হয়, যে কর্ড দেওয়া হয় আপনার কর্ড বাজানোর সঙ্গে, তাহলে এটা হোমোফনি হয়ে যায়। তিনটা জিনিস ওয়েস্টার্ন মিউজিকে আছে, এবং এইটুকু জানলে আমাদের জন্য সুবিধা। আমাদের ইন্ডিয়ান মিউজিকটা আসলে মনোফনি করে, খুব বেশি দূর ঠেললে আপনি এটাকে হোমোফনিতে দিতে পারবেন। পলিফনির কোনো অস্তিত্ব আমাদের নাই। যে কারণে দুইজন বাঁশি বাদক যদি বাজাতে বসে, দুইজন দুই রকম করে বাজালে একই সঙ্গে দর্শক এটা নেবেন। আই ট্রাইড মাইসেলফ, এবং এটা ডাজন্ট টেক, তারা নিতে চায় না। হ্যাঁ, মানে আমাদের নাটকের একজনের ডায়লগ শেষ হলে আরেকজন ডায়লগ দেয়, খেয়াল করে দেখবেন, তাই না? একজন গান শেষ করে তখন আরেকজন বলে, তারপর ও শেষ করে তখন আরেকজন বলে, এইভাবে মনোফনিকভাবে আগাতে থাকে। কিন্তু বাস্তব জগতে কিন্তু দুইজন মানুষ একসাথে কথা বলে একই সময়, এর কোনো অস্তিত্ব আমাদের নাই। কিন্তু ওয়েস্টার্ন আপনি যদি ড্রামা দেখেন বা আপনি সিনেমা দেখেন, দেখবেন যে দুইজন দুই কথা বলছে, গাড়ি চালাতে একজন কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে, দুজনের কথার মধ্যে কোনো সম্পর্ক নেই। এরকম কিছু সিচুয়েশন হয়, এবং আপনি যদি কোনো আপনার স্মৃতিটাকে ভালো করে চেক করেন, দেখবেন যে আপনার জীবনও তাই হচ্ছে। আমি একটা কথা বলে যাচ্ছি, আরেকজন মাঝে মাঝে ইন করছে, আবার সে তার বই পড়ছে বা মোবাইল দেখছে, আবার ইন করছে, এভাবেই তো হচ্ছে। এটা এইভাবে এত সাজানো থাকে না।
আর একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলে এটাই চলতে থাকে। এগুলো নাটকের হয়, বাস্তব জগতে কিন্তু কথা খালি ঘুরতে থাকে এদিক থেকে এদিকে দিক থেকে। সো আমাদের বাস্তব জীবনটা মনোফনিক তো নয়, পলিফনিকও নয়, এটা হেটারোফনিক। বিভিন্ন লোকের সমৃদ্ধভাবে একটা জায়গায় আসে, তবে ভালো হয় হোমোফনিক হলে, মানে সবাই মিলে যদি একটা অর্ডারের ভিতরে আমরা থাকি, বাজালাম 10 জনে মিলে, তো আমাদের ধ্রুপদ বা ক্লাসিক্যাল মিউজিক মনোফনিক, বেসিক্যালি ইন্টারেস্ট মনোফনিক। আমি একা শুধু বাঁশি বাজালে যথেষ্ট, কাউকে লাগে না। কিন্তু থাকে যদি তবলা থাকে, সাথে একটা সারেঙ্গিও থাকতে পারে বা একটা হারমোনিয়াম, এরা যেন আমার সাথে হোমোফনি অবস্থা থাকে। আধুনিক হ্যাঁ বললাম যে বাকিরাও আর থাকবে, আরো অনেকে, কিন্তু আমার সাথে তাল মিলে চলবে, আমার সাথে সামঞ্জস্য শুরু বাজবে। এক একজন এক একটা বাজালে হবে না। হ্যাঁ, হারমোনিয়াম থাকতে পারে, সার্গি থাকতে পারে, হ্যাঁ, কিন্তু যদি পলিফনি হয়, বুঝছেন, তাহলে দুইজন দুই জিনিস বাজাবে, ওই দুইজনের মধ্যে দুই জিনিসের ব্যালেন্স হয়ে লাস্ট থার্ড একটা জিনিস হবে। তো ওটা আমাদের দেশে চলে না, এবং এটা চলে না। এবং আমি বলেছি না, বাঁশি বাজাইতে গেলে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে তবলা বাদককে কন্ট্রোল করা। ওরা এমন বাজানো শুরু করে, হ্যাঁ, যে একটু আগে দেখছি এটা একটা কম্পিউটার সফটওয়্যার কি পরিমাণ ডিস্টার্ব ছিল, তবলা ইজ এ ডিস্টার্বেন্স আমাদের জন্য, এবং তারা সবসময় প্রাধান্য চায়, এই ধরনের সমস্যা হয়ে যায়। পলিফনিটা আমাদের দেশে, আমাদের এই মিউজিকে যায় না। সিম্ফনি গুলো সব হচ্ছে ওরা যেগুলো সব পলিফনি, সব। আপনি ফারুক ভাই এই প্রশ্নটার জন্য এটা করা আসে, এই প্রশ্নটা আমি অ্যাভয়েড করে গেছি, যে এই যে মনোফনি ছিল ওদেরও 1000 বছর আগে, এডি 1000 বছর এডি যে মনোফনি ছিল একমাত্র এনশিয়েন্ট এজে, মিডল এজে এসে ওরা পলিফনিটা আবিষ্কার করেছে এবং সেটা ব্যবহার করেছে। পরবর্তী রেনেসাঁস যুগে এসে কিন্তু পলিহোমোফনিক, মানে একটা প্রধান, বাকিরা সবাই তার সাথে মিলে চলে, এটা এসছে। ক্লাসিক্যাল এন্ড রোমান্টিক এজে হোমোফনি চলে আসছে। এক্স্যাক্টলি যে আপনি যাদের কথা বললেন, হ্যাঁ, আর একদম হোমোফনি যেটা এই রোমান্টিক এজের পরে এটা আসছে, যে কেউই প্রধান না, সবাই মিলে। কিন্তু রোমান্টিক এজে এসে, যেহেতু যে রোমান্টিকরা সবসময় আইন নিয়ে ব্যস্ত থাকে, এরা কিন্তু এসে আবার পলিফনিটাকে বাড়ানোর চেষ্টা করেছে। তো আপনি যে যাদের কথা বললেন, বিটোফেন আছে বা এরা তো ওই যে হোমোফেনিক, কিন্তু পলিফনিক দিকে তাদের একটা আগ্রহ আছে। মানে জেনারেটর, এই শব্দটা আমাদের কানে থাকে। জিনিস আছে, অর্থাৎ মনোফনি এবং পলিফনিটা একটা ঐতিহাসিকভাবে ধীরে ধীরে চেঞ্জ আছে। এটা আমাদের অত না বুঝলেও চলবে। ক্লাসিক্যাল ওয়েস্টার্ন মিউজিক বোঝার জন্য এটা লাগবে, বাট মনোফনি পলিফনিটা বুঝতে হয় আমাদের বোঝার জন্য, যে বাঁশি বাজাচ্ছে সে কিন্তু পলিফনি বাজাচ্ছে, কিন্তু যখন সে তার সাথে হারমোনিয়াম টার্মিনাম ওগুলোকে যোগ করছে, এটা হয়ে যাচ্ছে হোমোফনি। এই জন্য রবীন্দ্রনাথ কিন্তু গানের সাথে হারমোনিয়াম টার্মিনাম বাজাতে মানা করেছে। ওটা তো এখন দরকার নেই, পলিফনিতে থাকবে, যখন গাইবা গাও, তারপরে যে একটু আমি যেটা গাইলাম ওইরকম একদম মান। তো এনিওয়ে, ওই টোনালিটি এবং কর্ড একটু আগে বললো যেটা, সেই কথা এখানে লেখা আছে। ওই টোনালিটি এবং কর্ড, এই হোমোফনির জন্য কর্ড লাগে, টোনালিটির জন্য টোন লাগে। যদি জাস্ট চোখে দেখতে চান, মনোফনি হচ্ছে এরকম একটা শব্দ, যে কোনো একটা শব্দের ঢেউ, এই হাতের বাম দিকে যেটা আছে। পলিফনি হচ্ছে একাধিক শব্দ, এরা কিন্তু পরস্পরের বিরোধী হতে পারে, এরা সবকিছু মিলে একটা সঙ্গীতের যোগফল তৈরি হয়। আর হোমোফনি হচ্ছে যে একটা মেইন আছে, বাকিরা সবাই এর ভিতরে সীমাবদ্ধ থাকে। এই তিনটা ছবি দেখলে আপনার অন্তত গ্রাফিক্যালি একটু বুঝতে পারবেন এই তিনটার মধ্যে পার্থক্য। আমাদের যে ক্লাসিক্যাল মিউজিক বেসিক্যালি এটা মনোফনিক, পলিফনির কোনো জায়গা নাই, কিন্তু হোমোফনি পর্যন্ত আপনি যেতে পারেন এবং যায়। আজকাল যারা করে, হ্যাঁ, এখন হোমোফনি চলছে। তবে হেটারোফনিক আমি কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু পাত্তাই দেয় না। মানে তাদের ধারণা কেউ একজন ভুল বাজাচ্ছে, কারণ আমাদের কান এটা সাথে অভ্যস্ত না। মানে দুইটা স্বর মিলে যে একটা থার্ড স্বরের ব্যালেন্স হবে, ওইটুক শ্রোতারা দিতে চায়, তারা ওই খাটবে না, হ্যাঁ, মিলতে পারে না। আমাদের এই যে বাঙালি ও সংগঠনের একটা ঝামেলা আছে, একটু ঝামেলা আছে, করতে পারলে ভালো হতো। এটা হচ্ছে জ্যাজ মিউজিকে আছে, জ্যাজ মিউজিকে ওরা একজন দিয়ে যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো অন্য জিনিস বাজছে, দুটা মিলে একটা জায়গায় একটা আবহাওয়া তৈরি হয়, খুব সুন্দর। কিন্তু এটা
আমি চেষ্টা করে আমি একটু বদনামি হয়েছে আমাদের, কেন এনিওয়ে। তো ওয়েস্টার্ন মিউজিকের থেকে শুরু করি আমরা এই জন্য যে ওদেরটা খুব সোজা তো একদম, আমার শব্দগুলো আমরা চিনি, সেটার মধ্যে শুরু করছি। কিন্তু কোনো এক সময় এই গ্রিক সঙ্গীত ধারাটাই আমাদের ইন্ডিয়াতে এসে আরও ফ্লারিশ করেছে, এই সম্ভবত। কারণ দেখবেন যে একই জিনিস, যেমন মোডস, ওরা এটাকে বলে মোডস। আমরা যে ঠাটে আসবো, ঠাট জিনিসটা আসবো, ওরা বলে মোড। দুইটা মোড ওদের প্রধান, একটা হচ্ছে আয়োনিয়ান মোড আর অ্যাওনিয়ান মোড। নাম মুখস্থ করার দরকার নেই, শুধু আয়োনিয়ানটা মনে রাখে। আয়োনিয়া আমরা যেটাকে বলি জবন, জবন হচ্ছে ইয়াবান, ইয়াবানের অরিজিনাল নাম হচ্ছে আয়ন। তো জাবন মানে হচ্ছে গ্রিক। ওই আয়োনিয়ান মোড আর আরও মোড আছে, মোড আছে 7টা মোড আছে, নাম চান দরকার নেই। ঘটনাটা কি, আমরা এই যে কিবোর্ডটা আমরা দেখেছি, এই কিবোর্ড যদি আপনি সি থেকে শুরু করেন, এই যে এখানে সি আছে, এখানে একটু দেখলে বোঝা যাবে সিটা আছে, তাহলে এটার নাম আয়োনিয়ান মোড। মজার ব্যাপার হচ্ছে এই যে সি থেকে আপনি শুরু করবেন, আমাদের এ বি সি ডি কিবোর্ডগুলোর নাম আছে, সি থেকে শুরু করতে হয়। আপনি বলতে পারেন যে এ থেকে শুরু করলেন না কেন ভাই, আগে এ থেকে শুরু করা হতো। পরে দেখা গেছে অনেক রকম যন্ত্রপাতির কারণে, পরিবেশের কারণে সি থেকে শুরু করলে সুবিধা, সেজন্য সি থেকে শুরু করে। এটা সি এর নাম যদি এ দিত তাহলে আর আমাদের এই সময়। বাট আপনি ওয়েস্টার্ন মিউজিক, পুরাটা মিউজিক ওরা সি দিয়ে বাজায়। আমরা কিন্তু তা করি না, আমরা চেঞ্জ করি। যেমন আমার বাঁশিটা হচ্ছে ডি শার্প। ডি শার্প মানে হচ্ছে, আমি মাউসটা একটু দেখেন, এটার নাম তো ডি, লেখা আছে ডি, ডি থেকে একটু শার্প হচ্ছে, এটা একটু ডি শার্প। ডি শার্প আর ই ফ্ল্যাট একই জিনিস। এবার চাবির নাম অত ভিতরে আমার দরকার নাই। এই সি থেকে সি পর্যন্ত হচ্ছে আয়োনিয়ান মোড। এই যে একটু আগে বললাম, এটার নাম বি ফ্ল্যাট। খালি একটা জিনিস খেয়াল করেন, এই চাবিগুলোর কারণেই কিন্তু এই 3 নম্বর চাবি 1 2 3, 3 আর 4-এর মধ্যে কোনো গ্যাপ নাই। আবার 7 এবং 8-এর মধ্যে কোনো গ্যাপ নাই। এই যে গ্যাপ না থাকে, এটাকে বলা হয় হাফ নোট। এটা নড়ে চড়ে। আপনি যদি সাটা এতে ধরেন তাহলে এটা অন্য জায়গায় হবে। এখানে যেমন 3 আর 4-এর মধ্যে আছে, 7 আর 8-এর মধ্যে আছে, এই বিরতিহীনতা, এটা নড়ে চড়ে। এই যে নড়াচড়া, এটাই হচ্ছে স্কেলের পার্থক্য। আপনি যে আপনাকে সহজ করে বলি, যে লেখাটা আসছে না, হাফ নোট, হ্যাঁ, এই যে যদি আপনি সি থেকে শুরু করেন, এটার নাম হচ্ছে আয়োনিয়ান মোড, এবং এক একটা থেকে শুরু করলে এক একটা নাম হয়। এগুলো আমাদের মনে রাখার দরকার নাই, শুধু আয়োনিয়ানটা মনে রাখেন, সি থেকে শুরু করেন, তাহলেই আপনার হবে। সাবকন্টিনেন্টালের ক্ষেত্রে সা রে গা মা পা ধা নি সা। খেয়াল করে দেখেন, গা এবং মার মধ্যে কোনো গ্যাপ নাই, অর্থাৎ শার্প গা অথবা কোমল মা, এগুলো নাই, একই কাহিনী, একদম হয়ে যায়। আবার নি এবং সার মাঝখানে কোনো গ্যাপ নাই। এইটুকু আপনি যদি মনে রাখেন, তাহলে আপনি আমাদেরটা বুঝে গেলেন। সিকে সা ধরবেন, বাস হয়ে গেল, আপনার আর কিছু কথা নেই। সিটাকে বলবেন সা, ব্যাস। তবে ওদের মতো আমরা সিডি এগুলো চিনি না, যেটাকে শুরু করি, যেখান থেকে শুরু করি ওটাকে আমরা সা বলে দিই। তো আমাদের একটা, কারণ একটা মিউজিকে তো একটাই স্কেল ব্যবহার করি, ওরা তো 2-3টা স্কেল ব্যবহার করে। সো আমাদের গানের শুরুতে বলে দিতে ভাই আমি এখান থেকে সা ধরবো, সব মিউজিশিয়ান থেকে বলে দিতে। যেমন আমার ডি শার্প, সবাইকে বলতে ডি শার্প ডি শার্প বলে সঙ্গে সঙ্গে ওরা তাদের সবারটা ডি শার্পে চলে যাবে। তো সা রে গামা, গামার মধ্যে কোনো গ্যাপ নাই, পা ধা নিসার মধ্যে কোনো গ্যাপ নাই। আচ্ছা, এখন যদি আমি এইখান থেকে সা ধরি, এটা সি, এটা বি, এটা এ, আপনি যদি আমাকে বলেন যে স্যার এ বি থেকে শুরু করেন, এ থেকে শুরু করেন, তো এটা হবে না। এটা একটু দেখেন, এইবার কিন্তু সবগুলো সাদা যদি বাজায় যায়, এবার সা রে রে আর গার মধ্যে কোনো গ্যাপ নাই, ফলে এই গাটা হয়ে যাবে এই গার থেকে একটু কম, মা পা দাওটা কম, নিটা কম। অর্থাৎ এ থেকে যদি আপনি শুরু করেন, তাহলে দেখেন সা রে গা দা নি, মানে এইগুলো সব কোমল স্বর হয়ে যাবে। এইটা যদি আপনি না বোঝেন কোনো অসুবিধা নাই। যদি আপনি সি থেকে শুরু করেন, সব মেজর স্বর হচ্ছে, আর যদি আপনি এ থেকে শুরু করেন, বেশিরভাগই মাইনর হয়ে যাচ্ছে। এই যে আপনার চেহারা দেখা দিচ্ছি, তাহলে আপনার মনে থাকবে এটা মেজর স্কেল বলে, এটাকে বলে মাইনর স্কেল। মেজর স্কেল, মাইনর স্কেল, শুধু আপনার এইসব নাম টাম আমারও মনে থাকে না। খালি মনে রাখেন, মেজর হচ্ছে সব
মেজর স্বরগুলো বাজবে, মাইনরে যত সফট করে বাজানো যায় বাজানো হবে। এই যদি আপনি বুঝেন, তারপরেও যাদের মনে থাকে না তাদের জন্য বলছি মেজর স্কেল হচ্ছে ভেরি স্ট্রং, মাইনর স্কেল এইটা তো মনে থাকবে। মেজর ইজ স্ট্রং আর মাইনর হচ্ছে উইক। মাইনর শুনলে আপনার মনে হবে যে ভিক্ষা চাচ্ছে, আর মেজর শুনে মনে হচ্ছে ভিক্ষা তো দিবে নাই, উল্টা আরো বকাঝকা করতেছে। এই ক্লিয়ার? তো আমাদের ওদের সাথে আমাদের এই জায়গাটা মিল আছে, একটা মেজর স্কেল মাইনর স্কেল। এবং আমাদের এই সঙ্গীত এই মেজর স্কেল আর মাইনর স্কেলের টানাপোড়েনেই তৈরি হয়। টানাপোড়েন শব্দটা একটা মানে আছে। টানাপোড়েন হচ্ছে আমরা তাঁত বলি না, তাঁতের যে অংশটা লম্বা সুতা থাকে এটাকে বলা হয় টানা, আর যেটা সাইডে থাকে এটাকে বলা হয় পোড়ানো। টানার পোড়ানোর মাঝখানে মাগুটা খালি ঘুরে। আপনি ওই মেজর ও মাইনর স্কেলের টানাপোড়েনের মধ্যে করবেন। নেক্সট ক্লাসে আপনাকে একটু মাগুর মধ্যে ঘোরাঘুরি করা শিখতে হবে, কেমন? বাট দ্যাট ইজ এ বিউটিফুল থিং। আমাদের জীবনটা হয়তো এরকমই, এবং যেখানে একটু মাইনর জায়গায় আসছে সেখান থেকে আমাদের জীবনটা শুরু হয়। মনে রাখবেন মেজর স্কেল সা রে গা মা পা ধা নি সা। হঠাৎ করে বললাম কি আচ্ছা নিটা কোমল করলে কেমন হয়? এই শুরু হলো ঠাট। ঠাট মানে হচ্ছে এই যে আপনি সা রে গা মা পা ধা নি সাতে বাজাবেন, আমি বুঝলাম। তো নিটা কোমল করলেন, এই যে একটু একটা জায়গায় একটু দুর্বল দিলে কি হবে? কি হয় বলেন তো? ওটার নাম হচ্ছে খাম্বাস ঠাট। কেমন? খাম্বাস ঠাটে, হ্যাঁ ওইটা একটা নাম হয়ে গেল, আর দরকার নাই। ওইটার নাম খাম্বাস ঠাট। ওই ঠাটের উপরে 10টা রাগ আছে, যে ওইটাকে আমি কি করে ব্যবহার করবো। এই যে আমার যে শক্ত চেইন, এর মধ্যে একটা জায়গায় একটু দুর্বল না, এই দুর্বলটাকে ব্যবহার করে সৌন্দর্য করা যায় কিভাবে। তাহলে ঠাট হচ্ছে যে কোথায় আপনি একটা দুর্বল দিবেন, এটা বলে দিবেন। কিন্তু এর উপর দিয়ে আপনি কি করে এটাকে ব্যবহার করে আপনি এটাকে রিকনস্ট্রাক্ট করবেন, সেটার নাম হচ্ছে রাগ। আজকে এইটুকু, ঠাট এবং রাগ। নেক্সট ক্লাসে আমরা এটা একদম ডিটেইল আপনাদেরকে বলবো, আজকে আর না। কারো যদি কোনো একটু শেষ করতে একটু মামুন ভাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। প্রশ্নপত্র আগামী দিন করতে চাচ্ছেন, আজকে আর করতে চাচ্ছেন? পেন্টাটনিক। তাহলে আমি জানতে চাচ্ছি যে কার কার থেকে আসলে তাহলে কি চোরানা ঘটনাটাই উত্তম? বসেন, বুঝেছি। চোরানা ঘটনা আমার কোনো ঘটনা নাই, আসলে সবাই চোর, এবং চোরের কোনো সমস্যা নাই। থিফ অফ বাগদাদ, এটা কি খারাপ নাকি? আপনাদের নেক্সট ক্লাসে বইটা দেখাবো, স্টিল লাইক এন আর্টিস্ট বলে একটা বই আছে। বলছে যে চুরি করো, তোমরা চুরি করো, ভালো জিনিস চুরি করো, রুচির সাথে করো, এবং চুরি যে কাজ মালটা সেটা আবার চুরির উপযুক্ত করো, যাতে আরেক চোরে নিয়ে যায়। চোরে চোরে মাস্ত তো ভাই বলে না, ডু ইট। কারণ কি? কারণ নতুন কিছু পৃথিবীতে করা সম্ভব নয়, এটা হয় না। কোথার থেকে চুরি করেই করতে হয়। রবীন্দ্রনাথ যে এতগুলো গান লিখলেন, তো বেশিরভাগই তো যেগুলো আমরা চিনি সেগুলো তো ওয়েস্টার্ন গান। তো ওনাকে আপনি চোর, ওনার চেহারা দেখলে তাকে চোর বলা যায় আর বলেন না? চেহারার সাথে তো মিলতে হবে, চরিত্রের সাথে না মিলবে। এরা চোর না, এরা চোর না, এরা হচ্ছে কি দে আর স্মার্ট গাইস, এবং তারা নিতে পারে, বুঝছে? এবং জীবনে প্রেম করেছেন নিশ্চয়ই, দেশপ্রেম ছাড়া করছেন না? তখন চুরিটা করার সময় আপনার মনে এই বিবেক জাগে নাই যে আমি মন চুরি করলাম, এইবার হাসি করে যেতে। হ্যাঁ, তো মেয়েরাও পছন্দ করে একটু চোর টোর হইলে ভালো। আমার ধারণা মেয়েরা ডাকাত বেশি পছন্দ করে, যে কারণে আমার কপালে কিছু আর জোর করে। আমি বয়সকালে যদি বুঝতাম তাহলে আমি একদম রাহাজানি শুরু করতাম। আমার ধারণা ছিল যে মেয়েরা ভদ্রলোকদের পছন্দ করে, বহু কষ্ট করে ভদ্রলোক হওয়ার পর টের পাইছে রং ওয়ে। হ্যাঁ স্যার, চোররা ভদ্র না, চোররা ভালো। এবং যে চুরি করতে জানে না সে জীবনের স্বাদ কি নিবে আসলে। কেমন? মন চোর থেকে শুরু করে সব আইডিয়া চোর পর্যন্ত। বাংলা গানে যে বড় বড় সব ইয়ে না, ইদানিং কালের যে ধরেন সবাই নিশ্চয় এরাই বলেছে যখন আমাদের দেখি যে পাই না কিছু লিখবো, তখন গীত বিদ্যা করে
অদ্ভুত একটা ঘটনা। হ্যাঁ, না ঠিকই আছে, এটা করতে হয়। আপনি এটাতে কোনো অপরাধ বোধের কিছু নাই। আপনি যারা গান লেখার সূত্র বলে রফিকুল ইসলামের একটা বই আছে, খুব সুন্দর বইটা। উনি প্রথম বলেছেন কি, আপনি যদি গান লিখতে চান প্রথমে একটা গান নেন আপনার পছন্দ, কেমন নিয়ে ওই গানটার মধ্যে ওই সুরটাই ওই সুরেই কথাগুলো চেঞ্জ করে দেন। ক্লিয়ার? তাহলে একটু একটা ফরম্যাটের মধ্যে কথাগুলো একটু চেঞ্জ হয়ে গেল। এইবার সুরটাও একটু চেঞ্জ করে দেন। বইয়ের লেখা করে বাংলাদেশ বাংলা একাডেমির বই, এবং উনি বলেছেন দিস ইজ হাউ উই ডু ইট, দিস ইজ হাউ নজরুল করেছে, ইজিপশিয়ান সুর নিয়ে কথাগুলো একটু চেঞ্জ করেছে, তাও সুরটাও একটু চেঞ্জ করেছে, রিভাইজ করে করেছেন সুন্দর। এবং আমি বলবো এটা এবং উনি তো একজন মানে গীতিকার, সুরকার, এবং উনি ওনার কথা অথেন্টিক। এরপর আমি পেয়েছি যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট নামে একটা বই, আই কনফার্মড ইট যে ইয়েস দিস ইজ এ লেজিটিমেট ওয়ে। এবং আমাদের এখানে বিবেকের, বরং আমরা যে সকল সততা, যে সব কিছু একদম স্ক্র্যাচ থেকে আমি করবো, এই সততাটা খুব ক্রিয়েটিভ না, এটা আমাদেরকে এক ধরনের বাধার মুখে ফেলবে। সবুজ ভাই নিশ্চয়ই আপনি বলেন, আপনি যখন অভিনয় করেন নিশ্চয়ই আপনার একটা আইডিয়াল চিন্তা ভাবনা আছে যে এরকম করতে পারে ভালো, যে সেটা আমি জানি না, নিশ্চয়ই একটা আছে। তো তাকে প্রথম জীবনে আপনি কিছুটা প্রথম অনুকরণই করবেন। অনুসরণ অর্থবস্তুর তো একটা বয়স লাগে, তো অনুকরণ একটু করলাম, করতে করতে এক সময় কিছুটা পারবো কিছুটা পারবো না, আবার নিজেরও ম্যাচুরিটি হবে, তারপর সেটা অনুসরণ হবে। এরপরে যেটা হবে অনুসরণীয়, অন্যরা অনুসরণ। দিস ইজ হাউ। তারা হলো ঐতিহ্যের কোনো মূল্য থাকে না। আপনি যদি অনুকরণীয় হয়ে ওঠা এগুলোকে মনে করেন নেগেটিভ, তাহলে ঐতিহ্যের দাম কি, কেন দিব? আমি কথা বুঝতে পেরেছি? সুতরাং আপনার এটা হয় ওরা নিয়েছে অথবা আমরা নিয়েছি। যদি আমরা নিয়ে থাকি তাহলে বোঝা গেল আমরা নিতে পারি, আমাদের রসবোধ বেশি, ওদের ভাব বেশি। আর ওরা যদি নিয়ে থাকে তাহলে বুঝবেন যে ওদের রসবোধ বেশি, আমাদের ভাব বেশি। দেয়ার নেয়া, রস আর ভাবের এই খেলায় যে কেউ আগে এগিয়ে যায়, মানুষই তো এগিয়েছে। আমি শুধু এইটুকু আপনাকে বলবো, আমরা ওরা এই শব্দগুলো আমরা না বলি, আমরাই we together we have done it. Thank you very much. আবার রসের কথা হচ্ছিল, মানে শিল্পর স্রষ্টা শিল্পী আর প্রাণ কিন্তু আপনারা। আমি আশা করছি আগামী সপ্তাহে এইসব প্রাণ এভাবে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে, আসি, আপনি সবাই ভালো থাকবেন। ঘুমাচ্ছিল।